শুভ অপরাহ্ন। আমার প্রজেক্টের লাউ গাছগুলো কেটে দিয়ে যাওয়ার পরে আমি আসলে মান্দাগুলো নতুন করে তৈরি করার জন্য আসছি। এই জন্য আজকে আসলে পানি দিয়ে এগুলা ভিজাবো। আমার এখানে মোটরের লাইন আছে, পাশে একটা বাড়ি থেকে মোটর লাইন নিয়ে আমি আসলে প্রত্যেকটা মান্দায় পানি দেই। এখানে প্রতিটা মান্দাতে আমার পানি দিতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। মান্দাগুলো আসলে সুন্দর করে ভিজাই দিলে এগুলাতে পরবর্তীতে বিভিন্ন ধরনের বীজ রোপণ করলে সহজ হয়, বা ধরেন যদি কোনো সার টার দেই সেগুলো সহজের মধ্যে নিয়ে নেয়। এই কারণে পানি দিয়ে প্রত্যেকটা মান্দা আমার ভিজাতে হয়। আমার প্রজেক্টটা তো অলমোস্ট 30 শতক জমির উপরে অবস্থিত। এর মধ্যে আপনার দৈর্ঘ্য আছে প্রায় 70 ফুট, প্রস্থ আছে 70 ফুট, দৈর্ঘ্যে আছে প্রায় 150 ফুট মতো। তো আমার এই 150 ফুটের মধ্যে আবার পাইপ কেনা আছে, প্রায় আমি 200 ফিট মতো পাইপ কেনা আছে, কারণ এখানে আম গাছগুলো আছে। আম গাছগুলোতেও আমার মাঝে মধ্যে পানি দিতে হয়। তো এই কারণে আমি প্রায় 200 ফুট পাইপ কিনে রাখছি। মোটরের সাহায্যে আমি পুরা মান্দাগুলো সুন্দর করে ভিজাই দিই। 1.5-2 মিনিট করে পানি দিলে এক একটা মান্দা পুরা মোটামুটি ভিজে যায়। তো আমি প্রতিদিন পারি না, প্রতিদিন অবশ্য পানি দেওয়ার দরকারও হয় না। 2-1 দিন পর পর আমার মান্দাগুলোতে আমি পানি দিই। 2-1 দিন পর পর পুরো মান্দাগুলো ভিজাইয়া দিই, তাতে যে পরিমাণ পানি আসলে গাছে দরকার হয় তা 2-1 দিনে চলে। একটা আলাদা বেগুন গাছ আসলে অতিরিক্ত থেকে গেছিলো, এই জন্য এটা মাটিতে লাগাই দিয়েছিলাম। এটাতে অলরেডি কিছু বেগুন হওয়ার পরে আমি আসলে সার দিয়েছিলাম। তো সার দিলে যেটা হয়, ফলন সার দিলে যেটা হয় ফলন ভালো হয়, কিন্তু গাছ প্রথমে শক্তি নেয়। গাছ প্রথমে শক্তি নিয়ে কিছুদিন সময় নেয় বড় হতে। এই জন্য আমার এই বেগুন গাছটাতে এখন ফলন নাই। গাছটা বড় হবে, হয়ে একসঙ্গে ফলন আসবে। তো এই জন্য সার ব্যবহারের ক্ষেত্রে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। অতিরিক্ত সার ব্যবহার করলে ফলনের বদলে গাছের আকৃতি বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন মান্দাগুলা একটা থেকে আরেকটা দূরত্ব আছে প্রায় 15 ফুট। তো মান্দাগুলোর মাঝখান দিয়ে অবশ্য সব জায়গায় খুব সহজে পানি নেওয়া যায় না, পাইপ নিতে অনেক কষ্ট হয়। তো আমি এক একটা পাইপ আসলে টেনে নিতে হয়। পাইপটা অনেক লম্বা, এটার ওজন আছে, আর পুরোটা পানিতে ভরা থাকে, টেনে নিতে বেশ কষ্টই হয়। কষ্ট হলেও আসলে কাজ করতে খুব মজা লাগে। নিজের কাজ নিজে করি, মজা লাগে আসলে। আম গাছের গোড়ায়ও পানি দেই, আম গাছগুলোর গোড়ায় সার দেওয়া আছে, এখন আসলে পাতা ছাড়বে, এগুলাতেও পানি দেই যতটুকু সুযোগ পাই। সবসময় দেওয়া হয় না। আম গাছের গোড়াতে পানি অবশ্য মাঝে মধ্যে দেই, কারণ এদের শিকড়গুলো অনেক নিচে থাকার কারণে এরা নিজেরাই নিজেদের পানির উৎস সংগ্রহ করে নেয়। তারপরে সাপোর্টের জন্য যদি আসলে দরকার হয় তখন আমি আসলে এগুলো করি। আপনারা দেখতে পাচ্ছেন মান্দাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আগাছা জন্মে আছে। এগুলো আসলে লেবার নিয়ে পরিষ্কার করাবো। আমার আসলে লেবার আছে, রিজার্ভ লেবার আছে, যে মাসের মধ্যে প্রায় 15 দিনই আমার বিভিন্ন প্রজেক্টে কাজ করে। তো এখন তো আসলে ধান কাটার মৌসুম চলতেছে, যে কারণে লেবারগুলো তাদের প্রত্যেকেই হয়তো নিজস্ব ধান ক্ষেত আছে। এই ধান ক্ষেতগুলো তারা ধান কাটার কাজে ব্যস্ত আছে, কারণ সবাই তো নিজের কাজটা আগে করবে, আগে করে তারপরে আসলে করে। তো আমি আসলে এই আগাছাগুলো পরিষ্কার করাবো 2-1 দিনের মধ্যে। আমার কাজগুলো বেশিরভাগ অলি ভাই নামে একজন লোক আছেন, উনি করেন। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। উনি কাজে মোটেও ফাঁকি দেন না, কারণ ওনাকে আমি কাজ দিয়ে কখনো ওনার পেছনে থাকি না। উনি ওনার মতো কাজ করেন, আমি কাজ করতে দিয়ে চলে যাই।
আমাদের দেশে সাধারণত লেবাররা কাজে প্রচুর ফাঁকি দেয়, কাজ করতে চায় না, সুযোগ পাইলেই কাজে ফাঁকি দেয়। উনি এই দিক থেকে আবার একদম অন্যরকম একজন মানুষ। কাজ একদম সুন্দর করে, যে কোনো কাজ বলে দিলে গুছায় সুন্দর করে শেষ করে উনি যান। উনি কাজের ব্যাপারে খুব সৎ। তো এরকম মানুষ না হলে আসলে কাজ করেও মজা পাওয়া যায় না। আবার এরকম মানুষের সাথে আপনি যখন কাজ করবেন তখন আপনার যে কোনো কাজ করতে ভালো লাগবে, বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বা এরকম লোকের সঙ্গে চলেও ভালো লাগবে। আমরা বাঙালি হিসাবে আসলে অনেক কিছুতেই হয়তো ভালো, আবার অনেক ব্যাপারে আছে আমরা আসলে খুব, কেননা বিভিন্ন সময় দেখা যায় যে বিশ্ব দুর্নীতির র্যাঙ্কিংয়ে আমরা বিভিন্ন সময় আগায় থাকি। তো এই কারণে আমরা একদম, দুর্নীতি তো শুধু যে রাষ্ট্রীয় পর্যায়ে হয় তা না, একদম রুট লেভেল থেকে আমরা আসলে আমাদের প্রতিটা জীবনের ক্ষেত্রে, যেমন এই যে আমি সবজিগুলো করতেছি, এইগুলোর মধ্যে হয়তো কোনো রাসায়নিক ইউজ করি না, আমি কোনো ধরনের কীটনাশক বা এমন ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার করি না। কিন্তু আমরা বাজারে যে সবজিগুলো পাই এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক বা ফরমালিন এমনভাবে দেয় যাতে এগুলো নষ্ট না হয়, এগুলো অনেক দিন থাকে। এগুলো তো আমাদের শরীরের জন্য ক্ষতিকরই। তো সেই হিসাবে আসলে ভালো মানুষ আপনার কাজের জন্য আপনি যদি পান, আপনি দেখবেন যে কাজ করতে আপনার ভালো লাগবে, কাজে উৎসাহ আসবে। তো যাই হোক, বলতেছিলাম অলি ভাইয়ের কথা। উনি ওই হিসাবে অনেক সৎ এবং ভালো একজন মানুষ। উনি কাজের ব্যাপারে খুব সৎ। উনি কাজ নিয়ে কখনো 19-20 করেন না, কাজ বুঝাই দিলে সুন্দর করে করেন। আমি 2-1 দিনের মধ্যে ওনাকে আনবো, এনে দেখতে পাচ্ছেন আশপাশে প্রচুর আগাছা, এই আগাছাগুলো আসলে পরিষ্কার করে দিব। আর আমি আসলে নিজে তো ওইভাবে কঠোর পরিশ্রমগুলো করতে পারি না, যে কারণে ছোট ছোট যে পরিশ্রমগুলো, এই যেমন পানি দেওয়া অথবা হয়তো গাছ লাগানো, এইগুলোর ক্ষেত্রে হয়তো আমি একটু পরিশ্রম করি, এই কাজগুলো করি। যেমন এই মান্দাগুলো তো আসলে যখন বানানো হয়, অলি ভাই একদিনে 6টার বেশি মান্দা উনি বানাইতে পারে নাই। তো এগুলো অনেক কষ্টের। উনি সকালে ভোরে এসে দুপুর পর্যন্ত থেকে এই মান্দাগুলো তৈরি করছেন। এগুলোর মধ্যে ফসফেট, তারপরে গোবর সার কিছু দেওয়া ছিল, যেগুলো আসলে প্রাকৃতিকভাবে গাছপালা বা আমার সবজি উৎপাদনে সহায়তা করে। তো আমি এখানে প্রাকৃতিক উপায়ে মোটামুটি সব উৎপাদন করি। এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা মান্দা একটা করে পেঁপে গাছ দেওয়া আছে। এগুলোর বয়স মোটামুটি 1.5-2 মাস হবে, 2 মাসের কাছাকাছি। আমি আশা করতেছি আগামী 2 মাসের মধ্যে এগুলোতে ফল চলে আসবে। এর মাঝখানে যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছে পেয়ারা আসছে, কিছু পেয়ারা গাছও আছে। পেয়ারা গাছগুলোতে আমার আবার প্রচুর পেয়ারা আসছে। আমি নিজে যে কাজগুলো করি এগুলোর মধ্যে হচ্ছে এই যে গাছ লাগানো। যেমন আসলে এখানে আমি কিছু চারা তৈরি করছিলাম, এটা হচ্ছে ধুন্দল গাছের চারা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে ছোট, এগুলো আসলে হাইব্রিড বীজ নিয়ে আসছি। কারণ দেশি যে বীজগুলো আছে এগুলো দিলে সাধারণত চারা উঠতে অনেক সময় লাগে, অথবা অনেক সময় গাছ উঠেই না। দেশি বীজের কোয়ালিটি এবং ফলন দুইটাই একটু কম হয়। তো হাইব্রিড হলে ফলনটা ভালো হয়, যে কারণে আসলে আমি হাইব্রিড সবজির গাছই লাগাই। কিন্তু উৎপাদনের সময় যে সকল কীটনাশক বা অন্যান্য রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে আমি খুব সতর্ক থাকি। এখানে দেখতে পাচ্ছেন একটা ধুন্দল গাছ, এটার বয়স মাত্র 7 দিন। 7 দিনে গাছটা একটা পর্যায়ে আসছে। এগুলা আস্তে আস্তে বড় হবে এবং ধুন্দল হবে। সেটা হলে আমি আপনাদেরকে আবার দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যারা নিয়মিত আমার সঙ্গে থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, তাদেরকে ধন্যবাদ। কারণ আপনারা এই আমার পথ চলা চ্যানেলের সহযোগী, সাথী, সঙ্গী, আপনাদেরকে
আপনাদের উৎসাহ এবং উদ্দীপনার কারণে আমি আসলে এই কাজটা করতে উদ্বুদ্ধ হয়েছি। আমি প্রথমে চ্যানেল যখন খুলি, আমার চ্যানেলে আসলে আমি ভিডিও ওইভাবে আপলোড দেইনি। তো প্রথমে 2-1টা ভিডিও আপলোড দেওয়ার পরে যখন অনেক ভিউ বা অনেক কমেন্ট বা মন্তব্যর মাধ্যমে যখন আপনাদের থেকে উৎসাহ পাই, তখন আসলে আমি আরও বেশি এটাতে কাজ করতে বা এই চ্যানেলটা নিয়ে কাজ করতে উৎসাহী হই। কারণ আমার এই প্রজেক্টগুলো আছে অনেক দিন ধরেই, আমি কাজ করতেছি এগুলো নিয়ে অনেক দিন ধরেই, কিন্তু এইভাবে সবার সামনে এনে এইভাবে কখনো কাজ করা হয়নি বা ইচ্ছা কখনোই ছিল না। এটা মূলত আপনারা যারা আমার অডিয়েন্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন, দর্শক আছেন, তাদের উৎসাহে মূলত আমি এই কাজটা করতে বেশি উৎসাহিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছি করলা গাছ, আমি কিছু করলা গাছ এখানে লাগাইছি। এগুলো আসলে বয়স বেশি না, এগুলো হাইব্রিড বীজ দিয়েই করা। এগুলো কিছুদিনের মধ্যেই হয়তো ফল দিবে, কারণ এর মধ্যে কয়েকটা গাছে অলরেডি ফুল দেখতে পাচ্ছি আমি। আমার কয়েকটা করলা গাছে ফুল আসছে, আশা করি ফুল আসবে। এখানে দেখেন একটা বেগুন গাছ, এই বেগুন গাছটা একটু দেখেন কি সুন্দর বেগুন আসছে, দেখেন গাছে সুন্দর করে বেগুন ধরে আছে। এই গাছটা আসলে এত বড় হওয়ার কথা না, এটা অনেক বড় হয়েছে, এটা এখন প্রচুর ফল দেবে। এটা আসলে যখন ছোটো আনছিলাম, ওই যে আমি বললাম যে সার দিছি, সার দেওয়ার কারণে গাছ বড় হয়ে গেছে। তো পরে আমি বুঝছি সারটা ওইভাবে দেওয়া ঠিক হয়নি, এটা তাহলে আরও আগে থেকেই ফল দিত। তো যাই হোক, সার দিছি, এখন ফল দিবে, এখন আর সার দিব না। এটাতে কিছু গোবর সার দিব আর কি। তো গোবর সারে যা হয়, আর এখানে সাথে করলা গাছের কিছু গাছ এখানে আছে, এগুলো একসাথে হবে আর কি। আমার এখানে প্রায় আমি 100 ফুট মতো চলে আসছি। আমার পাইপ দেখতে পাচ্ছেন 1 থেকে 150 ফুট হবে। টোটাল পাইপ আছে আমার 240 ফুট, মানে আমি পুরো জমিটাতে দিতে পারি, এইভাবে আছে আর কি। আমি অনেকক্ষণ ধরে আসলে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছি। আমার এক হাতে পানি আর এক হাতে মোবাইল, একটু রিস্ক হয়ে যায়। এই জন্য আমি এখন মোবাইলটা আসলে স্ট্যান্ডে দিয়ে তারপর গাছে পানি দিব। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আমার মোবাইলটা আসলে স্ট্যান্ডে দিয়ে গেলাম, হাতে পানি আর মোবাইল সহ কাজ করতে কষ্ট হচ্ছে দেখে আপনারা আমার সঙ্গে থাকুন। আমি একটু আমার বাকি মান্দাগুলোতে একটু পানি দিয়ে আসি।
আপনাদের ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখানে আসলে অনেক দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে একটা পেয়ারা গাছ দেখেন, এটা হাইব্রিড পেয়ারা গাছ। এগুলোতে অল্প দিনে ফলন ধরে, দেখেন গাছে পেয়ারা, প্রচুর পেয়ারা ধরে আছে, কিন্তু এগুলাতে কোনো সার টার দেওয়া নাই, যে কারণে এই পেয়ারাগুলোর ন্যাচারালি বড় হবে এবং টেস্ট অন্যরকম হবে। এখন আমরা আরেক সাইডে ক্যামেরা ঘুরিয়ে দিব, অন্য দিকটাতে পানি দিব, আমি ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রজেক্টের দক্ষিণ পাশটাতে পানি দিব। আমার সবজি ক্ষেতের মোটামুটি সব মান্দায় পানি দেওয়া শেষ। এখন আমরা পেছনে লেবু ক্ষেতটা দেখতে যাব, লেবু ক্ষেতের কী অবস্থা আছে আপনাদের দেখাবো। আমার সবজি ক্ষেতে পানি দেওয়া শেষ, এখন আমি আসলে
একটু পেছনে আমার লেবু গাছ আছে একটা অংশে, এগুলোকে একটু দেখতে যাব কি অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস হয়েছে এখানে। আসলে ঘাস মারার জন্য বিশেষ এক ধরনের ওষুধ পাওয়া যায়, যেটা স্প্রে করতে হয়। স্প্রে করলে ঘাস মরে যায়। এটা আসলে ওই যে বললাম লেবার উনি ধান কাটায় ব্যস্ত আছেন, ওনার ধান কাটা শেষ হলে আসলে ওনাকে এনে স্প্রে করে দিব, দিলে আসলে ঘাসগুলো মরে যাবে। দেখেন সেদিন তো আপনাদের দেখিয়েছিলাম, লেবু তুলেছিলাম অনেক বড়, নতুন করে লেবু আসলে বড় হয়েছে অনেকগুলো লেবুই, আরও এক ঝুড়ি বা 1-1.5 পিস তোলার মতো হয়েছে। ও লেবু এখানে দেখেন লেবুর ভারে মাটিতে ঝুলে গেছে, তো এটা আমি আবার ওই মাটিতেই রেখে দিলাম। এখানে আজকে আবার দেখতে পাচ্ছি একটা বাবুই পাখির বাসা। আসলে বাবুই পাখি তো আপনারা জানেন, আমার প্রজেক্টের একটা তাল গাছ আছে, এই তাল গাছে প্রচুর বাবুই পাখির বাসা আছে। দেখতে পাচ্ছেন এই পাখিগুলো এখানে বাসা বাঁধে, ডিম পাড়ে। সেদিন অবশ্য ডিম সহ আপনাদের দেখিয়েছি, একটা বাসা পড়ে গেছিলো। আমি আসলে বাসাটা উঠাইতে পারছি না, কারণ তাল গাছে ওঠা খুব কঠিন, আর এই বাসার জন্য আসলে কেউ উঠতে চায় না। আমি কয়েকজনকে বলেছিলাম, কিছু টাকাও প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আসলে কেউ উঠতে চায় না। তো আজকে আবার দেখতে পাচ্ছি একটা বাসা এখানে পড়ে আছে। আমি একটু দেখি এটার মধ্যে আজকে ডিম আছে কি না। না, এটার মধ্যে ডিম নাই, তবে এটার গঠন আলাদা। এটার গঠনটা দেখেন, দেখতে পাচ্ছেন। আগে 2 দিন যেটা পাইছিলাম ওইটা আলাদা। আগের দিন ডিম যেটাতে ছিল এটার বাসা ভেতর দিকে ছিল। এটার মুখ 2টা, একটা উপর থেকে একটা নিচে থেকে, 2টা মুখ। তো বাসাটা যাই হোক হয়তো রাতে বাতাসে পড়ে গেছে, হয়তো এভাবে শক্ত করতে পারে নাই। এরপরে গাছে প্রচুর বাসা তৈরি করতেছে, পুরান বাসা আছে। এই দিকে আরেকটা বাসা দেখতে পাচ্ছি, আমার হাতে একটা বাসা, এদিকে আরেকটা বাসা। ওই বাসাটা একটু নিয়ে আসি। এটা আসলে জঙ্গল হয়ে গেছে লেবু ক্ষেতের মধ্যে, এটা পড়ছে এখানে এসে। এই বাসাটা আবার আরেক রকম, দেখতে পাচ্ছেন এটা আরেক রকম বাসা। বাসাগুলো খুবই সুন্দর। আসলে ওই যে আমরা স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেনের যে কবিতাটা, বাবুই পাখিরে ডেকে বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্ধে কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরই বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কবিতার সূত্র ধরে যখন নিজের চোখে দেখি আসলেই অসম্ভব সুন্দর এদের কাঁচাঘর খাসা। এর ভেতরে একটু মাটি দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, বাবুই পাখি কিন্তু তার বাসার মধ্যে আলোর ব্যবস্থা করে তার বাচ্চাদের জন্য। এখন আমাদের তো ইলেকট্রিসিটি আছে, আমরা কারেন্টের মাধ্যমে আলোর ব্যবস্থা করি। ওরা এটা করে না, ওরা করে কি নরম মাটি এখানে রাখে, নরম মাটিতে জোনাকি পোকা ধরে এনে উল্টা করে দিয়ে দেয়। জোনাকি পোকার যে আলোটা, এই আলোর মাধ্যমে আসলে ওরা ওদের ঘরকে আলোকিত করে। তো এটা একটা ক্রিয়েটিভিটি। আসলে আমাদের এই পৃথিবীতে কত রকম পাখি আছে, কত রকম প্রাণী আছে, এক একজনের জীবনধারা এক এক রকম। আমরা তো আর সব জানি না, যতটুকু জানি চোখের সামনে পড়ে আসলে আমি এখানে বলার চেষ্টা করি বা করতেছি। আপনারা এর মধ্যে কিছু বলার থাকলে, কমেন্ট করার থাকলে করবেন। তো আমার আসলে আগে 2টা বাসা পেয়েছিলাম, আরও নতুন 2টা পেয়েছি, টোটাল 4টা বাসা। বাসাগুলো রেখে দিচ্ছি, পরে একদিন আমি এই সব বাসাগুলো নিয়ে একটা ভিডিও করব, এই ভিডিওটা আবার আপনাদের মধ্যে দেব। তো এখানে যাই হোক, আমরা এখন আসছিলাম লেবু খেতে। তো দেখতে পাচ্ছেন আমার এই লেবু ক্ষেতটা কিন্তু মোটামুটি বড়ই, একটা জমির পুরো একটা অংশ, শেষের দিকে একটা অংশ যেটা আসলে বেড়ার কাজও করে। এখানে প্রচুর মানুষ বাইরে থেকে আসে, আপনাদের দেখাইছিলাম যে আসলে ঘাস কাটার জন্য মানুষ আসে। তো এই যে পাশটাতে লেবু গাছ আছে, এই পাশ থেকে আসলে ওইভাবে মানুষ ঢুকতে পারে না। এই লেবু গাছের এই একটা সুবিধা, বেড়া হিসাবে কাজ করে। আবার লেবু হয়, আমি সেদিন লেবু 5 টাকা করে পিস বিক্রি করেছি, প্রায় 150 লেবু।
তো এইটার জন্য কিন্তু আসলে এক্সট্রা কোনো খরচ আমাকে করতে হয়নি, একবারেই শুধু গাছ লাগাইছি। গাছ লাগানো থেকে পরে গত 3 বছর ধরে এখান থেকে প্রায় আমি লেবু পাচ্ছি। তো এগুলো আসলে আর বাড়ির চাহিদা তো পূরণ হয়ই, আমার বাড়িতে যতটুকু দরকার হয়। আমি এখানে অবশ্যই এবার লেবুর কলম করব, এই অংশটাতে পুরো লেবুর কলম করে নতুন চারা তৈরি করে এগুলো শিফট করে ফেলবো, কারণ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমার বেড়ার কাজ করে জমির ভেতরের অংশটা আসলে চলে আসতেছে, এখান থেকে হাঁটাচলা করতে কষ্ট হয়। এগুলো কেটে ফেললে তো আসলে কোনো কাজে লাগবে না, এই জন্য আমি কলম করে এগুলোকে আসলে শিফট করে দেওয়ার চিন্তা করছি। তো এখানে কলম করার জন্য বৈশাখ মাসে আসলে কলম করা যায় না, আষাঢ় মাসের দিকে কলম করতে হয়, যখন একটু বৃষ্টির ফোঁটা পড়ে, কারণ বৃষ্টির ফোঁটা না পেলে কলমের শিকড়গুলো আসে না, শিকড়গুলো না আসলে আসলে গাছ বাঁচানো যায় না। তো ওই জন্য এটা আষাঢ় মাসে ভালো হয়। আষাঢ় মাসে কলমগুলো করলে শ্রাবণ ভাদ্র মাসের দিকে কেটে লাগাই দেওয়া যায়। এটা তখন হয়তো আমি শিফট করে আমার অন্য অন্য জমিতে প্রজেক্টে হয়তো বেড়া হিসাবে ব্যবহার করব, পাশাপাশি আমি কিন্তু এখান থেকে লেবু পাবো। তো যাই হোক, আজকে আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনেক লম্বা সময় ধরে আমার প্রজেক্টে পানি দেওয়া আপনাদেরকে দেখালাম। আপনারাও যারা আমার সঙ্গে আছেন ধন্যবাদ, আমাকে সাবস্ক্রাইব করছেন, লাইক কমেন্ট করেন, উৎসাহ দিচ্ছেন, ধন্যবাদ। নতুন যারা আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার এখানে আসলে আমার নিত্য নতুন প্রতিদিন আমার জীবনের চলমান অনেক কিছু এখানে তুলে ধরি, তার মধ্যে অনেক কিছুই হয়তো আপনারা আপনাদের জীবনের অংশে দেখেন, অনেকে অনেক কিছু দেখেন না। যারা শহরে জীবনে বসবাস করেন তারা গ্রামের এই জীবনটা ওইভাবে দেখতে পান না। তো গ্রামের জীবনটা দেখার জন্য আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গ্রামে যে মানুষ কত নির্মলভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে, প্রাকৃতিকভাবে আসলে সব কিছু খেয়ে, আসলে যে আমরা যে শহরের দূষিত বাতাস, যে ফরমালিন মুক্ত যুক্ত খাবার খাই, এগুলোর থেকে গ্রামের মানুষ যে আসলে ভালো জিনিস খায়, ভালো জিনিস আমরা পাই, সেটা আসলে এই চ্যানেলে আপনারা থাকলে দেখতে পারবেন। আর আপনাদের সবার দাওয়াত থাকলো, আমার প্রজেক্টগুলো আসবেন, দেখবেন। পাশাপাশি আমার এখানে যা ফসল সবজি হয় আপনারা চাইলে নিতে পারবেন বিনামূল্যে। আপনারা যে কেউ আসলে, আমার কাছে আসলে, আমার সঙ্গে দেখা হলে, কথা বললে আমি দিতে পারবো। আমার ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটা লেবুর থোকা দেখাই, যে একটা থোকাতে আসলে অনেকগুলা লেবু। এটা আসলে ওই পাশে আরও দেখা যাচ্ছে না, একসঙ্গে প্রায় এখানে 10-12টা লেবু আছে, ওই পাশে আরও অনেক, থোকাটা অনেক বড়। তো যাই হোক, এরকম আরও অনেক লেবু ফল আছে, এগুলা আমি আপনাদের আস্তে আস্তে আরও ভিডিওতে দেখাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।